সালাউদ্দিন কাদের চৌধুরী রিভিউয়ের রায় প্রকাশ, স্বাক্ষরের অপেক্ষায় মুজাহিদের রায়। দেখা করলেন পরিবারের সদস্যরা, কারাগার এলাকায় বাড়তি নিরাপত্তা। দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু, চূড়ান্ত হবে আগামী মার্চেই, সংবাদ সম্মেলনে হানিফ। কুনিও হোসি ও তাভেলা হত্যার সঙ্গে দিনাজপুরে ইতালীয় নাগরিকের ওপর হামলার সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। আটক জামায়াতের সেক্রেটারি একদিনের রিমান্ডে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি থেকে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার আশ্বাস সৌদি সরকারের। শিগগিরই ওমরা ভিসা চালুর সবুজ সংকেত, দুদেশের যৌথ কমিশনের সংবাদ সম্মেলন। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সাজিদ রাজু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়ে স্বাক্ষর করেছেন বিচারপতিরা। স্বাক্ষর করা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত উভয় আসামির রায়েরই। দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরী এবং মুজাহিদের পূর্ণাঙ্গ রায় লেখা শুরু হয়। পরে বিকেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় লেখা শেষে তাতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ ৪ বিচারপতি। রায় স্বাক্ষর করা অন্য ৩ বিচারপতিরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার জানিয়েছেন, দুটি রায়ে বিচারপতিদের স্বাক্ষর শেষে আইন অনুযায়ী এর কপি পাঠানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর সেখান থেকে যাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। রায়ের কপি হাতে পাবার পরই কারা কর্তৃপক্ষ ফাঁসির রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করতে পারবেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা। দুপুর 12:30টার দিকে কেন্দ্রীয় কারাগারে আসেন সালাউদ্দিনের পরিবারের সদস্যরা। 3টি গাড়ি নিয়ে তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী সহ পরিবারের অন্যান্য সদস্যরা দেখা করতে আসেন। আসার পরপরই তাদেরকে কারাগারে প্রবেশের সুযোগ করে দেন জেল কর্তৃপক্ষ। প্রায় 1 ঘন্টা অবস্থানের পর পরিবারের 15 সদস্য বেরিয়ে যান। এ সময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলে তারা রাজি হননি। এরপর দুপুর 1:45টার দিকে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের সদস্যরা। মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর সহ 7 জন কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেন। মুজাহিদের সাথে দেখা করে তার ছেলে সাংবাদিকদের জানান, আইনজীবীদের সাথে কথা বলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে 2 মানবতা বিরোধী অপরাধীর রিভিউ আবেদন খারিজ হয়ে ফাঁসির সাজা বহাল থাকার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে র্যাব, পুলিশ, বিজিবির বাড়তি সদস্য মোতায়েন করা হয়। সকাল থেকে সেখানে গণমাধ্যম কর্মীদের ভিড়ও লক্ষ্য করা যায়। গতকাল সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখার পর থেকেই কেন্দ্রীয় কারাগারে বাড়ানো হতে থাকে নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তা রক্ষায় কাজ করছেন বলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সেখানকার অবস্থা জানতে সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আমরা এইমাত্র জানতে পেরেছি যে 2 মানবতা বিরোধীর যে পূর্ণাঙ্গ রায়, সেই রায়ে বিচারপতিরা স্বাক্ষর করেছেন। তো আপনার কাছে এখন পর্যন্ত সবশেষ কি খবর রয়েছে?
রাজু, আপনাকে বলতে চাই, বিচারপতিরা স্বাক্ষর করার পর কিন্তু দুই মানবতা বিরোধী অপরাধের রায়ও কিন্তু প্রকাশ হয়ে গেছে। রায় প্রকাশের পরের প্রক্রিয়া সেটি হচ্ছে এই রায়টি ট্রাইব্যুনালে যাবে, যেহেতু ট্রাইব্যুনাল ছিল বিচারিক আদালত। অর্থাৎ এই যে দুই মানবতা বিরোধী অপরাধীকে ফাঁসির যে দণ্ডটি দেওয়া হয়েছে সেটি কিন্তু আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছিলেন এবং আপিলের বিরুদ্ধে তারা রিভিউ আবেদন করেছিলেন। তো সবকিছু নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু মূল রায়টি যেহেতু ট্রাইব্যুনাল থেকে এসেছিল, সুতরাং এই রিভিউ নিষ্পত্তির যে পূর্ণাঙ্গ রায় সেটিও এই মুহূর্তে ট্রাইব্যুনালে যাবে এবং ট্রাইব্যুনাল থেকে তারপরে সেই রায়ের কপিটি সেটি কেন্দ্রীয় কারাগারে আসবে। তো এই প্রক্রিয়া। তো রায়টি আপনি জানেন যে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। তো এখনো পর্যন্ত এইখানে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখনো পর্যন্ত রায়ের কপি এসে পৌঁছয়নি। তো যদি রায়ের কপি এখানে এসে পৌঁছয় তাহলে যে বাকি প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো এখানে শুরু করা যাবে। এই আপনার মূল কথা। আরেকটা বিষয় আপনি জানেন যে আমরা সকাল থেকে আপনাকে বলছি যে নিরাপত্তা জোরদার রয়েছে। তো কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে প্রথমে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়টি প্রকাশিত হয়েছে, তারপরে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রায়টি প্রকাশিত হয়েছে। তো রায় প্রকাশের খবরটি এখানে আসার পরপরই কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত জোরদার করা হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে কেন্দ্রীয় কারাগারের একটি সূত্রের সঙ্গে কথা বলেছিলাম। তো সেখান থেকে আমি যেটি জেনেছি, তারা যেটি বলছেন শুধুমাত্র একটি কথাই আমাকে জানিয়েছেন যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবকিছু করা হবে। তো আইনি প্রক্রিয়া যেটি রয়েছে সেটি তো আপনাকে আমি জানালামই, এখন সেটির জন্য অপেক্ষা। আর এখানে আরেকটা বিষয় একটু জানাই যে দুপুরে যখন আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন, তো তারপরে কিন্তু মুজাহিদের ছেলে আমাদেরকে জানিয়েছিলেন যে তার বাবা তাদেরকে জানিয়েছেন যে আইনজীবীদের সঙ্গে তিনি একটু পরামর্শ করতে চান, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি তিনি গ্রহণ করবেন কি করবেন না সে বিষয়ে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান। তো এরপরে আমরা বিকেলের দিকে যেটি জেনেছি যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে 5 জন আইনজীবী কারা কর্তৃপক্ষের কাছে একটি দরখাস্ত দিয়েছেন যে তারা আগামীকালকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে চান। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে একটু জানাই যে যখন মামলার রিভিউ নিষ্পত্তি হয়ে যায় তখন কিন্তু মামলার আইনি সব ধরনের সুযোগ শেষ হয়ে যায়। তো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা এটি কিন্তু আইনি সুযোগ না, এটি আসামির একটি অধিকার। তো এই অধিকারটি গ্রহণ করতে চাইলে আসামিকে সরাসরি কারা কর্তৃপক্ষের সঙ্গে আসামিকে বলতে হবে, এখানে আইনজীবীর কোনো অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এবং এছাড়া আরেকটা বিষয় একটু জানাই, এর আগে আরেকজন মানবতা বিরোধী অপরাধী কামারুজ্জামানও কিন্তু সেই একই বিষয়, অর্থাৎ রিভিউ নিষ্পত্তির পর আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছিলেন, তখন কিন্তু আইনজীবীদের সঙ্গে আইনি বিধান না থাকায় তাকে দেখা করতে দেওয়া হয়নি। তো আজকে এই আবেদনটি জমা পড়েছে, এখন পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি সিদ্ধান্ত আসে। তো কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। রাজু। দর্শক, সহকর্মী খান মোহাম্মদ রুমেল তিনি জানাচ্ছিলেন কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে। দেখছেন বাংলার সময়। নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি জানান আগামী মার্চের মধ্যে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া সম্পন্ন হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। ইতিমধ্যে উচ্চতর আদালতে তাদের নিবন্ধন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে। জামায়াতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার জন্য সে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আইনমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে আগামী মার্চ মাসের মধ্যেই জামায়াতকে এই যুদ্ধাপরাধী দল হিসাবে তার রাজনীতি নিষিদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলে আমরা আশা করি। তা আমরা আশা করছি যে মার্চের মধ্যেই এই দেশের জনগণ যেটা চাই যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত নিষিদ্ধ হোক, সেটা হয়তো হবে। বাংলার সময় আরো থাকছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এবার রপ্তানি হতে যাচ্ছে দেশীয় চিনি। চলতি মাসেই ভিয়েতনামে পাঠানো হচ্ছে 10,000 মেট্রিক টন চিনি। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাল্টা সফর বাতিল করা হয়েছে। আগামী 27 থেকে 29 নভেম্বর কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার সেখানে যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সফর বাতিলের খবর জানানো হয়েছে। কমনওয়েলথের 24তম এই সম্মেলনের আলোচ্য ইস্যু ছিল জলবায়ু পরিবর্তন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে অনিবার্য কারণে এই সফর স্থগিত করা হয়েছে। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 8 থেকে 10 জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব 15 থেকে 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ইজতেমার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য গতবারের মতন ওয়াচ টাওয়ার থাকবে, কন্ট্রোল রুম থাকবে, পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা এবং হেলিপ্যাড থাকবে এবং প্রয়োজনের নিরিখে যদি আরো বেশি প্রয়োজন হয় সেটাই আমরা করব। ইজতেমায় বিদেশি মেহমান গতবার যা আসছিল
প্রায় 11,000-এর মতন। আমরা মনে করছি ওই সংখ্যাই থাকবে। আমাদের মূল উদ্দেশ্যটা হবে যে প্রতিবারের মতো শান্তিপূর্ণভাবে এই তাবলীগ জামাতের এই অনুষ্ঠানটি হয়, যাতে আমাদের এটা একটা ঐতিহ্য রয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার আশ্বাস দিয়েছে সৌদি সরকার। পাশাপাশি শিগগিরই ওমরা ভিসা চালুর ব্যাপারেও সবুজ সংকেত দিয়েছে দেশটি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে 2 দিনব্যাপী বাংলাদেশ ও সৌদি আরবের 11তম যৌথ কমিশন শেষে সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দেন সৌদি শ্রমমন্ত্রী ডক্টর আহমদ বিন ফাহাদ। এ সময় বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে সৌদি আরবের প্রতি আহ্বান জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন। যার পরিপ্রেক্ষিতে সৌদি সরকারের প্রতিনিধি দল জানায়, আলোচনার ভিত্তিতে দুদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সব ধরনের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ রয়েছে তাদের। ইনভেস্টমেন্ট প্রমোশন আমরা আমাদের ইকোনমিক জোনগুলোতে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তারা আসতে পারে এখানে। বিশেষ করে আমাদের ম্যান পাওয়ারের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে। আমরা আমাদের জনশক্তি রপ্তানির ব্যাপারে তাদের সহযোগিতা চেয়েছি এবং তারা বলেছে বিশেষ করে স্কিল ম্যান পাওয়ারের ব্যাপারে ডাক্তার এবং নার্সেস এই দুটো ক্যাটাগরিতে তারা আরো বিবেচনা করবে। সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশের শ্রমশক্তির অবদান অপরিসীম, কিন্তু বিগত বছরগুলোতে এখান থেকে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। তবে আশার কথা হলো আলোচনা চলছে, আমরা শ্রমিক নেয়ার পাশাপাশি ওমরা ভিসা চালুর ব্যাপারেও ইতিবাচক। দর্শক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ রায় প্রকাশ করা হয়েছে। আমরা জানিয়েছিলাম আপনাদেরকে আগে, কিছুক্ষণের মধ্যেই স্বাক্ষরকৃত রায়ের কপি পাঠানো হবে কারাগার সহ সংশ্লিষ্ট দপ্তরে। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন চলে যাচ্ছি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল। সৌমিত্র, কিছুক্ষণ আগেই মূলত সর্বশেষ জামায়াতের নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের যে রিভিউ খারিজের রায়, সেই রায়ে 4 বিচারপতি স্বাক্ষর করেছেন। তো এখন আনুষ্ঠানিকভাবে যে আইনি প্রক্রিয়া আছে, যে প্রকাশের জন্য রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়েছে এবং রেজিস্ট্রার দপ্তর বিষয়টি খামবন্দি করে যে সংশ্লিষ্ট 4টি দপ্তরে পাঠানো হবে বলে আমাদেরকে রেজিস্ট্রারের দপ্তর থেকে জানানো হয়েছে। তো তারা বলছেন যে এই রায়টি এখন ট্রাইব্যুনালে যাবে এবং এছাড়া আরও যে 3টি দপ্তর রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেলা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবে বলে আমাকে জানিয়েছেন এবং সেই প্রক্রিয়াটি মূলত এখন চলছে। আর এর আগে মূলত সবশেষ শুরুতেই সিনহা এবং সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী এবং নাজমুন আরা সুলতানা, এই 4 জন বিচারপতি মূলত এই 2 রিভিউ এর যে আবেদন, সেই আবেদনটি নিষ্পত্তি করেছেন এবং তারা রায়ে স্বাক্ষর করেছেন। তো এখন সেই রায় প্রকাশ হয়ে গেছে এবং প্রকাশের পরে যে রায়টি বিভিন্ন দপ্তরে পাঠানো হবে সেই প্রক্রিয়াটি চলছে এবং সেই প্রক্রিয়াটি করছেন রেজিস্ট্রারের দপ্তর। তো আমরা যেমনটি জানি যে এই সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের রায় কার্যকর নিয়ে একটি আইনি প্রক্রিয়া রয়েছে। এরপরে যখন রায়টি কারাগারে যাবে, কারা কর্তৃপক্ষ আইন অনুযায়ী তাকে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা এটি আসামিপক্ষে জানানো হবে এবং এই বিষয়টিও অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছেন যে রায় প্রকাশের পরেই মূলত কারা কর্তৃপক্ষ মুজাহিদ বা সালাউদ্দিন কাদের চৌধুরী তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা এই বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরেই মূলত রায়টি কার্যকর করা হবে। তবে এক্ষেত্রে কবে নাগাদ বা কতদিন তাকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সময় দেওয়া হবে এটি আসলে সুনির্দিষ্ট করে বলা নাই এবং যুদ্ধাপরাধীর মামলার যে অন্যান্য আসামিরা কাদের মোল্লা এবং কামারুজ্জামানের যে ফাঁসির দণ্ড হয়েছিল, আমরা দেখেছি যে রিভিউ রায় প্রকাশের 2 দিনের মাথায় কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছিল। তো আমরা এখন আসলে অপেক্ষা করছি এই রায়টি কখন বিভিন্ন দপ্তরে পাঠানো হয়, আমরা সেটির জন্য অপেক্ষা করছি। তো আসলে বলা চলে এই ছিল সুপ্রিম কোর্ট থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ রায়ের প্রকাশ নিয়ে সর্বশেষ খবর। সৌমিত্র। দিনাজপুরে ইতালিয়ান নাগরিকের উপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন দিনাজপুর কসবা মিশনের ফাদার সিলাস ফুজুর। এতে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়। এদিকে গতকাল এই ঘটনায় আটক জেলা জামাতের সেক্রেটারি মাহবুবুর রহমান ভুট্টোকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উনি এই সজনা গাছ পর্যন্ত আসছে, তারপর একটা মোটরসাইকেল ভোঁ করে চলে আসলো, আসিয়া ওইখানে একটু স্লো হলো, ওরা মানে ফটাস করে শব্দ হলো। আমি দেখিয়েছি যে সাইকেলের সাথে একটু ঘষাঘষি লাগা ভাব, যে
পাদ্রী সাহেব ধাপ করে পড়ে গেল। এভাবেই খুব কাছ থেকে ইতালিয়ান নাগরিক পিয়েরে পারোলারির উপর হামলার বর্ণনা দিচ্ছিলেন এক প্রত্যক্ষদর্শী। ঘটনার 24 ঘন্টার মধ্যেই চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে হামলাস্থল। তবে শহরের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকা সহ দিনাজপুরের ঢোকার 4টি প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির একটি দল পারোলারির ওপর হামলার আলামত সংগ্রহ করে। তবে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ জানায় সুশীল সমাজ। পুলিশ প্রশাসনের তৎপর হওয়া উচিত এবং এদের কে এই ঘটনাগুলো ঘটাচ্ছে দেশকে অশান্ত করবার জন্য এই বিষয়ে তাদের আরো তৎপর হওয়া উচিত। আরো একটু তৎপর হওয়া উচিত, সন্দেহভাজনদের ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। এদিকে জেলায় অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকের কথা জানালেন জেলা প্রশাসক। প্রায় 521 জন বিদেশি রয়েছে। এদের চলাফেরার বিষয়ে আরো সতর্কতা অবলম্বনের জন্য আমরা মোটিভেশন ওয়ার্ক করব। ইতিমধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। পুলিশ বলছে এই হামলা পূর্ব পরিকল্পিত। এর সঙ্গে রংপুরের কুনিয়হসি এবং রাজধানীতে তাভেলা হত্যাকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনো বিষয়ের সাথে এইটা সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা আসলে যারা এর মধ্যে ছিল, নেপথ্যের যারা কারিগর অথবা যারা এক্সিকিউট করেছে, এই লোকগুলোকে আমরা আমাদের হেফাজতে নিতে পারলে তাদের সাথে কথা বলে দেন স্বীকারোক্তি হলে তখন আমরা ক্লিয়ারলি বলতে পারবো। বুধবার সকাল 7:45টার দিকে 65 বছর বয়সী পিয়েরে পারোলারি সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের মির্জাপুর বাসস্ট্যান্ডে হঠাৎ করেই তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঢাকায়। সময় সংবাদ, দিনাজপুর। দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ির সকল হোটেল মোটেলে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার মজিদ আলী। সকালে জেলা শহরের সরকারি বেসরকারি হোটেল ও মোটেল পরিদর্শন শেষে এ নির্দেশনা দেন তিনি। আমরা মিটিং করছি এবং এই হোটেলগুলোতে সিসি ক্যামেরা সেট করার জন্য অনুরোধ করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি হোটেলগুলি পরিদর্শন করছি এবং হোটেল মালিক এবং ম্যানেজারদেরকে অনুরোধ করছি দ্রুত যাতে তারা সিসি ক্যামেরা এই হোটেল মালিকগুলোতে সেট করে একই সাথে নিরাপত্তা প্রহরীও নিয়োজিত করেন। ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার আসামি জাফরানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সকালে সিআইডির পক্ষ থেকে জাফরান আহমদকে আদালতে হাজির করা হয়। এ সময় 15 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকায় আটক করা জাফরানের বাড়ি নওগাঁয়ে। সে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে। 12 মে সিলেটের গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাস দুর্বৃত্তের হামলায় নিহত হন। এ হত্যা মামলায় এখন পর্যন্ত 10 জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের ড্রামে কোকেন আনার ঘটনায় 2 ব্রিটিশ নাগরিক সহ 8 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মুখ্য মহানগর হাকিম শাহজাহান কবিরের আদালতে এ চার্জশিট দাখিল করেন। মাদক আইনে দায়েরকৃত চার্জশিটে চট্টগ্রামের খানজাহান আলী লিমিটেডের গোলাম মোস্তফা সোহেলকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া গ্রেফতারকৃত কসকো শিপিং এর ব্যবস্থাপক একে আজাদ, শেয়ার ব্যবসায়ী মেহেদি আলম সহ 8 জনকে চার্জশিটভুক্ত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে চার্জশিটে ব্রিটেনে অবস্থিত বকুল মিয়া ও ফজলু মিয়াকে পলাতক দেখানো হয়েছে। এর আগে বলিভিয়া থেকে সিঙ্গাপুর হয়ে কোকেনবাহী কন্টেনারটি চট্টগ্রাম বন্দরে আসার পর 31 মে থেকে শুরু হয় এর খালাস প্রক্রিয়া। গত 8 জুন চালানটি আটক করেন শুল্ক গোয়েন্দারা। এই ঘটনায় বন্দর থানায় মাদক ও চোরাচালান আইনে 2টি পৃথক মামলা দায়ের করা হয়। মোট 8 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তবে 2 জন পলাতক আছে, বাকি 6 জন অ্যারেস্ট আছে আসামি। মাদকের মামলা আমরা কেমিক্যাল এক্সামিনেশন করেছি, আমরা উই ফাউন্ড দেয়ার নার্কোটিক্স, সো তার ফলশ্রুতিতে আমরা এটা করেছি। দেশের চাহিদা মেটানোর পর এবার চিনি রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রথম পর্যায়ে বিভিন্ন দেশে পাঠানো হবে 60,000 মেট্রিক টন চিনি। এর মধ্যে চলতি মাসেই ভিয়েতনামে 10,000 মেট্রিক টন চিনি পাঠানো হচ্ছে। বিস্তারিত কমলদের রিপোর্টে।
বাংলাদেশে বছরে 14 লাখ মেট্রিক টন চিনি চাহিদার মধ্যে মাত্র 77,000 মেট্রিক টন চিনি সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত মিলগুলো, আর বাকি চিনি চাহিদা মেটানো হয় বেসরকারি কারখানার পরিশোধিত চিনি দিয়ে। শুধুমাত্র রমজান মাসে বেশি চাহিদা থাকলেও অন্যান্য মাসে তা কমে যায়, কিন্তু কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চালু থাকায় গুদামে হাজার হাজার মেট্রিক টন চিনি জমে যায়। চিনি যদি রপ্তানি হয়, বাংলাদেশের যে আখ চাষিরা আছে, বাংলাদেশের যে কৃষকরা আছে, এটা মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে এটা একটা অনেক ভালো একটা দিক। এই অবস্থা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চিনি রপ্তানির উদ্যোগ নিয়েছে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানটিকে 60,000 মেট্রিক টন চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে। আমরা বর্তমানে যে এলসিটা পাইছি ভিয়েতনাম থেকে, সেখানে 10,000 টন মাল যাবে এবং সেটা এই নভেম্বরের এই বাকি কয়েকদিনের ভিতরে এই 10,000 টন কমপ্লিট করতে হবে। আগে তো আমরা বিদেশ থেকে চিনি আমদানি করে খাইতাম, এখন বাংলাদেশে বিদেশ থেকে ম্যাটেরিয়াল আইনে এগুলো রিফাইন করে বিদেশে এক্সপোর্ট করে। এদিকে রপ্তানির জন্য সিটি সুগারের উৎপাদিত চিনি বন্দরে কন্টেনার ভরার কাজ চলছে দ্রুত গতিতে। গুণগত মান হিসেবে মান দিয়ে বিদেশে এক্সপোর্ট করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা আরো বেশি বেশি এক্সপোর্ট করার জন্য সুযোগ পাবো বা সহযোগিতা পাবো বিদেশে, তখন বিদেশের চাহিদা আরো বাইরে যাবে। মানটা বজায় রাখার জন্য নিট এন্ড ক্লিন পরিষ্কার, এটা প্রোডাক্ট যেন অপরিষ্কার না হয় ভেবে যাওয়ার জন্য। 252টি কন্টেনারে ভর্তি চিনি নিয়ে একটি জাহাজ কয়েকদিনের মধ্যেই ভিয়েতনামের হাইপং বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আজ প্রথম দফায় লালমনিরহাটের সদ্য বিলুপ্ত 3টি ছিটমহলের 67 জন ভারতে গেছেন। দুপুরে বুড়িমারি চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতে যান তারা। এ সময় তাদের অভ্যর্থনা জানাতে ভারতের চ্যাংরাবান্ধার 0 পয়েন্টে উপস্থিত ছিলেন ভারতীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সকালে এই 67 জনকে বিদায় জানাতে জড়ো হন শত শত মানুষ। হাজারো স্মৃতি বিজড়িত বাপদাদার বসতভিটা ছেড়ে ভারতে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তারা। এ সময় হাতীবান্ধা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। প্রথম দফায় লালমনিরহাটের সদ্য বিলুপ্ত উত্তর গোতামারি ও গোতামারি এই 2 ছিটমহলের 15টি পরিবারের 64 জন এবং পাটগ্রামের লতামারি ছিটমহলের একটি পরিবারের 3 জন ভারতে যাচ্ছেন। 30 নভেম্বরের মধ্যে বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংরাবান্ধা হয়ে 39টি পরিবারের 145 জন ভারতে যাবেন বলে জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক। গত 31 জুলাই রাত 12টা 1 মিনিটে 111টি ছিটমহল বিলুপ্ত ঘোষণা করা হয়। ছিটের যে বিনিময়, এটা তো কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা ওই জন্য আজকে মালপত্র নিয়ে এসেছি, এখানে চলে যাচ্ছি আমরা দেখতে। বাংলাদেশ থেকে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। ছোটবেলা থেকে এই দেশে জন্মগ্রহণ করে এই দেশে বড় হয়েছি, ছেড়ে যাচ্ছি অনেককে, আত্মীয় স্বজন ছাড়াও আছে, বন্ধু বান্ধবী, টিচাররা আছে, খুব খারাপ লাগতেছে। সীমান্ত চুক্তি এবং ছিটমহল বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জেলার 39টি পরিবারের 145 জন মানুষের ভারতে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। তারা আগামী 30 নভেম্বর পর মধ্যে তারা এই সময় ভারতে ভ্রমণ করবেন। গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 8 জন। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা হয়। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস তেলির চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি হোটেলের উপর উঠে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত লেগুনার 9 যাত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে আরও একজন মারা যান। সিলেটে চাঞ্চল্যকর শিশু আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে দুপুরে মামলার বাদীসহ 5 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এর আগে সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার প্রধান আসামি পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল এবাদুর রহমান, ওলামা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব, র্যাবের সোর্স আতাউর রহমান গেদা এবং মাহিব হোসেনকে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে বিচারক আব্দুর রশিদ 5 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেন তিনি। গত 11 মার্চ পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ও তার 3 সহযোগী নগরীর ঝেরঝেরিপাড়া থেকে 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে অপহরণ করে। 13 মার্চ এবাদুরের বাসা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ঝালকাঠিতে র্যাবের বিরুদ্ধে দায়ের করা কলেজ ছাত্র লিমন হত্যা চেষ্টা মামলার রিভিউ আবেদনের শুনানির তারিখ আবারও পেছাল। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শফিকুল করিম মামলাটির অধিকতর শুনানির জন্য 2016 সালের 22 ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এ নিয়ে মামলার রিভিউ আবেদন শুনানির ধার্য তারিখ 21 বার পেছাল।
মামলার বিবরণে জানা যায় 2011 সালের 23 মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজ ছাত্র লিমন মাঠে গরু আনতে গেলে র্যাবের গুলিতে পঙ্গু হয়। এ ঘটনায় একই বছরের 10 এপ্রিল লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে বরিশাল র্যাব 8-এর 6 সদস্যকে আসামি করে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। একই বছর র্যাব সদস্যদের নির্দোষ উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আর এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর শুনানির জন্য লিমনের মা হেনোয়ারা বেগম জেলা ও দায়রা জজ আদালতে রিভিউ আবেদন করেন। অধিকতর শুনানির জন্য একটি আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে আগামী 22 ফেব্রুয়ারি এই মামলার আরো অধিকতর শুনানি অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত খলিলুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালীতে চলছে শোকের মাতম। দ্রুত লাশ ফিরিয়ে আনার দাবি স্বজনদের। স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে গত 8 বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পাড়ি জমান খলিলুর রহমান। সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন খলিল। বুধবার সকালে আশপাশের মানুষ স্টোরটি বন্ধ দেখে পুলিশে খবর দেয়। পরে দক্ষিণ আফ্রিকান পুলিশ দোকানে ঢুকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরদিন খলিলের সহকর্মী ব্যবসায়ী জসিমের কাছ থেকে তার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। আমাদেরকে ওখান থেকে ওনার এক বন্ধু, ওনার বন্ধুর মারফতে আমরা সব জানতে পেরেছি। এখন লাশ আনার প্রক্রিয়া চলছে, ওনার বন্ধুর মারফতে এগুলা হচ্ছে। যারা আমার আব্বুকে মারছে তাদের আমি আমার আব্বুর বিচার চাই। আমি দীর্ঘ 5 বছর ওনার সাথে থাকি। আমি খুবই মর্মাহত যে একসাথে ছিলাম, একসাথে থাকি, আজকে আসলে উনি দুনিয়া থেকে চলে গেছে। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া 3 জনকে অস্ত্র মামলায় 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ শাহরিয়ার এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বিকেলে মেরিল সুমন, কালারুবেল ও ফরসা কাজলকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সদর থানায় দায়েরকৃত 2টি অস্ত্র মামলায় প্রত্যেক আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 12 নভেম্বর রাতে জেলার সাতমইল ও বিদিরপুর এলাকা থেকে 3 জনকে অস্ত্রসহ আটক করে র্যাব। আমরা মূলত অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তবে তদন্তের ধারাবাহিকতায় সেই বিষয়গুলো সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে তথ্যগুলো তারা দিয়েছে এগুলো যাচাই বাছাই চলছে। যদি আমরা মনে করি তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আমরা পরে এটা সিদ্ধান্ত নেব। দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি ও জামায়াত শিবিরের 238 নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে এদের বেশিরভাগের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে এবং সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বেশ কিছুদিন ধরেই চলছে যৌথ বাহিনীর অভিযান। এরই অংশ হিসেবে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী সহ 34 জনকে আটক করা হয়। একই সময় পিরোজপুরে 32, ঝিনাইদহে 31, কুষ্টিয়ায় 25, রংপুরে 13, রাজবাড়ীতে 14 এবং ফেনী থেকে 18 জনকে আটক করা হয়। এছাড়াও যশোরে 5, গাজীপুরে 3, চাঁদপুরে 5, মৌলভীবাজারে 4 ও নওগাঁ থেকে 3 জনকে আটক করে যৌথ বাহিনী। সাতক্ষীরায় জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বই ও বিপুল পরিমাণ গোপন নথি উদ্ধার করা হয়েছে। বিকেলে নিজ কার্যালয়ে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুর কবির এক সংবাদ সম্মেলনে এই অভিযানের কথা জানান। এ সময় তিনি জানান, ভোরে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে জামাত নেতা আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায় র্যাব ও পুলিশ। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে 13টি ডায়েরি, হাফ ডজন পকেট নোট, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের বার্ষিক প্রতিবেদন, খুলনা অঞ্চলের সাংগঠনিক রিপোর্ট ও আয় ব্যয়ের হিসাব বিবরণী সহ অর্ধশত নথিপত্র উদ্ধার করা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউয়ের রায় প্রকাশ, দেখা করলেন পরিবারের সদস্যরা। কারাগার এলাকায় বাড়তি নিরাপত্তা। দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু, চূড়ান্ত হবে আগামী মার্চেই, সংবাদ সম্মেলনে হানিফ।
কুনিও হোসি ও তাভেলা হত্যার সঙ্গে দিনাজপুরে ইতালীয় নাগরিকের উপর হামলার সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। আটক জামাতের সেক্রেটারি একদিনের রিমান্ডে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি থেকে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার আশ্বাস সৌদি সরকারের। শিগগিরই ওমরা ভিসা চালুর সবুজ সংকেত। দুদেশের যৌথ কমিশনের সংবাদ সম্মেলন। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।